দর্শক, বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর খাতে অবদান রাখেন। প্রবাসের মাটিতে সফল বাংলাদেশী রয়েছেন যাদের মেধা মননে বাংলাদেশ এক উচ্চ আসনে আসীন। সেই সব সফল এবং প্রতিভাবানদের গল্প শুনবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে। আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সফল ব্যবসায়ী, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ ভাই, স্বাগতম আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। গিয়াস ভাই, আপনার সম্পর্কে অনেক কিছু আমরা জানি এবং জানতে চাই। বর্ণাঢ্য আপনার জীবন, এটাও আমরা জানি। আজকে একটা তথ্যচিত্রের মাধ্যমে আপনার সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করব দর্শকদের। গিয়াস আহমেদ জন্ম ঢাকা জেলার দোহারে। দীর্ঘ ৩৭ বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়ে এখন প্রবাসের মাটিতে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশে থাকাকালীন সময়ে ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন এবং ৯০-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে আন্দোলন করেছিলেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে এসেও এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন গিয়াস আহমেদ। বাংলাদেশ থেকে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রে এসে জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্র দল গঠন করেন তিনি এবং যুক্তরাষ্ট্র ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন গিয়াস আহমেদ। বলা হয়, গিয়াস আহমেদের মতো ডেডিকেটেড নেতাদের হাত ধরেই যুক্তরাষ্ট্র বিএনপি প্রতিষ্ঠা পেয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র বিএনপি একটি বৃহৎ পরিবার। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বিএনপির ব্যাপক অবদান রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, প্রবাসীদের অধিকার ফিরিয়ে আনতে সবসময় সোচ্চার ছিলেন গিয়াস আহমেদ। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সহজলভ্য করতে নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। সেই ধারণা থেকেই যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে যুক্ত হন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান দলের পেট্রন হিসেবে সম্পৃক্ত হয়েছেন গিয়াস আহমেদ। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশের বিগত ফ্যাসিবাদ সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ইস্যু হোয়াইট হাউস, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়াস আহমেদের সাক্ষাতের জন্য আনুষ্ঠানিক চিঠি দেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের কংগ্রেসের মেম্বার থমাস সুইজি। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ নিয়ে আলোচনা করেন গিয়াস আহমেদ। মূলত এবারের বাংলাদেশ সফরে এটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করছেন তিনি। সফল প্রবাসী হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছেন তারা যেন প্রবাসীদেরকে মূল্যায়ন করেন। এছাড়া যারা প্রবাসে ব্যবসা করে সফলতা অর্জন করেছে তাদেরকে নিয়ে যেন সরকার নতুন করে চিন্তা করে। বিভিন্ন প্ল্যাটফর্মে সে দাবিও জানিয়েছেন গিয়াস আহমেদ। পাশাপাশি প্রবাসী রাজনৈতিক ব্যক্তিদের জন্য সংসদের ১০% ভোটার মাধ্যমে সংসদ নির্বাচনের সুযোগ প্রত্যাশা করেন তিনি। গিয়াস ভাই, যেমনটা দেখছিলাম যে বর্ণাঢ্য, সত্যি বর্ণাঢ্য, এত অ্যাক্টিভিটির সাথে আপনি জড়িত এবং এত কিছু করছেন, এটা আসলে মানুষের উৎসাহের জন্য অনেক বেশি ভালো। আপনি কি মনে করেন যে এত অ্যাক্টিভিটির মধ্যে থেকে নিজেকে আসলে সঠিক জায়গায় সঠিক কাজটা করতে পারছেন? তো ধন্যবাদ। আসলে এটা নিজের কাছে ভালো লাগে যে আমরা বাংলাদেশ থেকে গিয়ে আমেরিকাতে ওখানে ভালোই করছি। আচ্ছা। এবং ওখানকার কমিউনিটি আছে আমাদের। নিউ ইয়র্ক হলো একটা ছোটখাটো বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর একটা কমিউনিটি আমরা গড়ে তুলেছি। এই আমেরিকাতে আমরা একটা সেতুবন্ধন করতে চাই বাংলাদেশের সাথে। যেমন আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আমরা এটা 2004-এ আমরা গঠন করি এবং এমচ্যাম যে হয়েছে, এমচ্যাম গঠনের আমার ভূমিকা আছে। আচ্ছা। আমার উদ্যোগ নেওয়ার আগে কোনো এমচ্যাম ছিল না। তো আমি আমেরিকান অ্যাম্বাসেডর, তারপরে এখানকার তৎকালীন বিএনপির সময় মিনিস্টার, তারপর আমেরিকার যে আমেরিকান চেম্বারের প্রেসিডেন্ট, তাদের সাথে কথা বলে যে এমচ্যামটা আমি গঠন করি। তো আমাদের আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের উদ্দেশ্য ছিল যে দুই দেশের সাথে ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে তোলা। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা শুধু এই আমেরিকান চেম্বারই না, আমরা ওখানে আমাদের ফোবানা সংগঠন আছে। আমরা তখন
বাংলাদেশ থেকে শিল্পী সাহিত্যিক আমেরিকাতে নেবার জন্য আমরা প্রবণতা গঠন করি এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা আমেরিকাতে আছে তাদেরকে বাংলা সাহিত্য কালচার বাংলাদেশি কালচার এটাকে শেখাবার জন্য তাদেরকে ইন্ট্রোডিউস করবার জন্য আমরা এই প্রবণতা গঠন করেছি। আচ্ছা, আপনি বলছিলেন যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য এই ধরনের অ্যাক্টিভিটি আপনারা করছেন, এই ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কতখানি আগ্রহী হচ্ছে তাদের জায়গা থেকে? আপনারা তো আপনাদের চেষ্টা করছেন বড়রা, কিন্তু তারা কতখানি আগ্রহী হচ্ছে? নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আসলে এটা একটা কঠিন কোশ্চেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো স্টুডেন্ট, ভালো স্কুলে লেখাপড়া করে এবং তারা আমেরিকান যে ছেলেমেয়েরা আছে তাদের চেয়ে ভালো স্টুডেন্ট হিসেবে ভালো এবং আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে, তার ভালো বিজনেসও করছে তারা এবং হোয়াইট হাউস পর্যন্ত তারা আমাদের ছেলেমেয়েরা আছে। আচ্ছা, এবং আমাদের গভর্নর অফিস, পুলিশ ডিপার্টমেন্টে আপনি বলেন বিভিন্ন প্রশাসনে ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, আমাদের আইটির উপরে আছে, মানে ভালো ভালো অনেক ডাক্তার নেই। তো আমরা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনটা কিন্তু খুব ভালো উজ্জ্বল, কিন্তু তাদেরকে আমরা কতটুকু বাংলাদেশি বা বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতিকে মানে আবৃত করতে মানে তাদেরকে মানে আকৃষ্ট করতে পেরেছি সেটা একটা কোশ্চেন। জি, এটা এই ক্ষেত্রে আমরা কিন্তু 100% সফলতা লাভ করছি না এখন পর্যন্ত, কারণ তাদেরকে আমাদের মানে তাদেরকে আমরা ট্রাই করি কিন্তু তারা কতটুকু আমাদের মানে ইনভলভ সেটা আমরা এখন ভালোভাবে সাকসেসফুল হইনি। তবে এখানে কিন্তু বাংলাদেশ সরকারেরও একটা ভূমিকা আছে, যেমন ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা প্রতি বছর বাংলাদেশে আসবো বেড়াতে, বাংলাদেশকে আমরা চিনবো, কিন্তু সেই বাংলাদেশের যে পলিটিক্যাল যে অবস্থা লাস্ট 15 ইয়ার্স বা তারও আগে এই যখন এই পলিটিক্যাল কেওয়াস থাকে তখন এই ছেলেমেয়েরা তো আসতে চায় না। জি, আচ্ছা, আনরেস্ট থাকলে আসবে না, এটা নাম্বার 1। নাম্বার 2, এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমাদের এই সরকার, যে কোনো সরকার, তাদেরকে আহ্বান জানাতে হবে, তাদেরকে তাদের যে এক্সপিরিয়েন্সটা, তারা একটা ভালো আইটি, ভালো একটা পুলিশ অফিসার বাংলাদেশে আসবে, তাকে সে যদি এই দেশে সেবা করতে চায়, এই দেশের সরকারও একটা কোটা করতে হবে বা তাদের আনবার জন্য একটা ব্যবস্থা করতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সম্ভাবনা আছে, আর যেখানে সম্ভাবনা থাকে আসলে সেখানেই সফলতাও একটা না একটা সময় চলে আসে। আপনার গল্প থেকে আমরা জানলাম যে আপনি 15 বছর পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন। এবারের প্রত্যাবর্তনটা নিঃসন্দেহে আপনার কাছে একটু অন্যরকম, একটু ভিন্ন রকম। আমরা আরটিভি দর্শকদের মাধ্যমে আরটিভি দর্শকদেরকে আসলে জানাতে চাই আপনার মুখ থেকেই যে এই প্রত্যাবর্তনটা আসলে আপনার কাছে কেমন? এটা খুব ভালো লাগছে যে আমি দেখেন এত বছর পরে বাংলাদেশে আমার অনেক কিছু বিজনেসও ছিল, সেগুলো এই 15 বছরে আমার নষ্ট হয়েছে। আচ্ছা, আসতে পারিনি, কারণ বাংলাদেশের গণতন্ত্রায়নের জন্য আমাদের প্রবাসীরা কিন্তু একটা বিশাল ভূমিকা রাখে। বিশেষ করে আমরা আমেরিকাতে যারা আছি, ইউরোপে যারা আছেন, তারা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চায়। সেই ক্ষেত্রে আমরা যারাই স্বৈরশাসক বা হিউম্যান রাইটস লঙ্ঘন করে ন্যায় বিচার বা স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার চেতনা কিন্তু গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, সেই স্বাধীনতার যে মূল চেতনা যখন ধ্বংস হয়ে যায়, ভোট চুরি হয়ে যায়, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, এই নিউজগুলি যখন বিশ্ব পত্রিকায়, বিশ্ব মিডিয়ায় যখন উঠে, তখন আমরা কিন্তু এটা একটু খারাপ অবস্থায় থাকি। অবশ্যই এটা আমাদের ভাবমূর্তির জন্য ভাবমূর্তি নষ্ট হয়। আমাদের ছেলেমেয়েরাও কিন্তু তারা কিন্তু মানে বড় গলায় কথা বলতে পারে না। আমাদের ছেলেমেয়েরা তো ভালো জব করে, ভালো 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 তা ইউনিভার্সিটিতে যাচ্ছে, তখন দেখে যে বাংলাদেশের কি বিলিয়নস অফ ডলার চুরি হয়ে যাচ্ছে। আজকে দেখেন এই লন্ডনে যে $4 বিলিয়ন টিউলিপ সিদ্দিকী যে আত্মসাৎ করে বা চুরি করেছে বা যাই হোক, এটা কিন্তু এই নিউজটা কিন্তু আমাদের জন্য খারাপ। এই নিউজটা কিন্তু বাংলাদেশিদের জন্য খারাপ, অথচ বাংলাদেশিরা সেখানে পার্লামেন্টে আছে, বাংলাদেশের সেখানে ভালো ভালো ডিপার্টমেন্টে আছে। তো এখন আমাদেরকে তারা কিন্তু ওইভাবে ট্রিটমেন্ট করবে, ওইভাবে ট্রিট করবে, ওইভাবে দেখবে একদম যে এই তোমরা যে দেশ থেকে এসেছো সেই দেশের টপ টু বটম পর্যন্ত চোর। তো এটা কিন্তু আমরা যারা প্রবাসী, 2 কোটি প্রবাসী আমরা আছি, প্রবাসীদের কন্ট্রিবিউশন কিন্তু এই দেশে আছে, রেমিটেন্স। অবশ্যই রেমিটেন্স ছাড়া কিন্তু এই দেশ চলতেই পারবে না। আমরা বলতে চাই বিদেশ থেকে যে আমরা সবসময় চাই বাংলাদেশ ভালো থাকুক, আমরা চাই বাংলাদেশ থেকে আমরা কিছু নিতে চাই না, দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের একটাই হলো আমাদের যে স্বাধীনতার যে চেতনা, যে মূল চেতনা, মূল মন্ত্র, গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, এটা থাকতে হবে। স্যার, অনেকদিন পর দেশে ফিরলেন,
অনেক দিন পর দেশে ফিরে যেটা হয়, দেশের পরিবেশগত জায়গাটার বা অনেক কিছুতে অনেক রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যে পরিবর্তনগুলো দেখছেন, যেমন বর্তমান সরকারের যে সংস্কার কর্মসূচি, এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে এত বছর পর যখন দেশে আসলাম, পরিবর্তন হয়েছে। যেমন বড় বড় বিল্ডিং হয়েছে, ট্রেনগুলি হয়েছে, মানে মেট্রো ট্রেন হয়েছে, জি, অনেক হাইওয়ে হয়েছে, কিন্তু এটি তো পরিকল্পিতভাবে হচ্ছে না। আচ্ছা, যেমন আমি মানে খুশি হতাম যদি থেকে 15 বছর আগে আমার যেই ডিস্টেন্স ছিল 2 ঘন্টা লাগতো, এখন তো তাই লাগছে। মানে মানে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যানজটটা তো কমেনি, কারণ এটা পরিকল্পিতভাবে একটা মেগা সিটি করতে হবে, সেটা হয়নি। যেমন আমাদের কাছ থেকে যদি এই সংস্কারের কথা বললেন, জি, যদি আমাদের কাছ থেকে সংস্কার করবার জন্য যদি একটা আমাদেরকে আহ্বান করে প্রবাসীদেরকে, যারা এক্সপার্ট, তাহলে আমরা সেখানে অনেক প্রবাসী আছে যারা কন্ট্রিবিউশন করতে পারতো। একদম। এবং আমরা সত্যিকার অর্থে আপনার মুখ দিয়ে এই গল্পগুলোই শুনতে চাই। এবং এই সংস্কার নিয়ে বা আপনার যদি বাংলাদেশের এই বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কোনো পরামর্শ থাকে, সেটা অবশ্যই আপনি আরটিভির মাধ্যমে দর্শকদেরকে জানাতে থ্যাংক পারেন। ইউ। সেটা হলো যে মনে করেন আমরা আমি যেহেতু মানে আমেরিকা থাকি, জি, বাংলাদেশের চেয়ে মনে করেন 50টা দেশের চেয়ে বড়। জি, এখন যত গ্রামে আমি যাই না কেন, কিন্তু এই একই রকম ডিজাইন, একই প্ল্যান, মানে ওই 40 ফিট 100 ফিট রাস্তা থাকতে হবে, রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং থাকতে হবে। কারণ আমি একজন ড্রাইভ করে যাচ্ছি একটা ফ্রেন্ডের বাসায়, সেখানে আমি গাড়িটা রেখেই তো আমি তার বাসায় যাব, তো গাড়িটা কোথায় রাখবো? আমার তো গাড়িটা রাখতে হবে। জি, আমি তো ড্রাইভার নিয়ে যাচ্ছি না, ড্রাইভার কই থাকবে, রাখবে? জি, মানে এই যে মানে আমরা যেখানেই যাচ্ছি বা আমেরিকার সেই যেখানেই যাই না কেন, মানে রাস্তাটার মানে এক সাইডে পার করে আমি আমার আত্মীয় বা আমার অফিসে যাচ্ছি বা আমার কি বলে কোনো কাজে যাচ্ছি, গাড়িটা পার্ক করতে হবে। তো এখন আমাদের সেই সেই সিস্টেম নাই। এখন নতুন যেখানে রাস্তা হচ্ছে, ধরলাম ওল্ড টাউনটা বা ঢাকা শহর আগে হয়েছে, এখন সুযোগ নাই, কিন্তু আমরা উত্তরখান দক্ষিণখান নতুন শহর, সেখানে কোনো পরিকল্পনা নেই। ওখানে গার্বেজ হয়ে আছে, ঢোকা যায় না, অথচ 10তলা বিল্ডিং আপনার 10 ফিট রাস্তার উপর। এটা কি হলো? এখন সরকার কি করে? আজকে দেখেন আমার বাড়ি ঢাকা দোহারে মাত্র আমার 20 থেকে 25 মাইল দূর, আমার যেতে লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা। এটা কি হলো? আমি যেই শহরে থাকি, নিউ ইয়র্ক শহরে, আমার বাড়ি লং আইল্যান্ডে, আচ্ছা, মানে আমার অফিস হলো জ্যাকসন হাইটস। আচ্ছা, তো জ্যাকসন হাইটস থেকে লং আইল্যান্ডে আমার 30 থেকে 35 মাইল, মানে 35 মাইলের রাস্তা, মাইল নট কিলো। দ্যাট মিন কিলো কত হয় দেখেন। জি, তাহলে 35 মাইল যদি আমি দূরে থেকে ডেলি আসতে পারি, অফিস করতে পারি, 35 মাইল। 35 মাইল। আচ্ছা, এখন কোশ্চেনটা হলো যে তাহলে আমি ঢাকা শহরে একটা, আমার এখন মনে করি আমি ঢাকা থাকি, বাংলাদেশে থাকি, আমি ঢাকা শহরে একটা বাড়ি থাকতে হবে, আমার গ্রামে একটা বাড়ি থাকতে হবে। তাহলে আমি একজন মানুষ, 2টা হাউস আমাকে অকুপাইড করে রেখেছি। জি, আমি এখনো তাই, আমার ঢাকা একটা বাড়ি আছে, জি, আবার আমার দোহারে একটা বাড়ি আছে। আচ্ছা, তাহলে আমি একজন মানুষ 2টা বাড়ি দখল করে রেখেছি ফর নাথিং। আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না, একজন কেয়ারটেকার, আচ্ছা, আর আমার যদি থাকি ঢাকাতে। তাহলে এই যে একটা অপচয়, যদি সরকারের মানে এই যারা নাকি আমলা বা মন্ত্রী, তাদের মাথায় কি ঘিলু আছে, আমি কড়া ভাষায় বলছি, জি, জি, আমি সমালোচনা করে বলছি, যে তারা যদি ঢাকার আশেপাশে বিশেষ করে 50 মাইলের ভিতরে জি, একটা মেগা প্ল্যান করে, যে আমার বাড়ি দোহার বা আমার বাড়ি নারায়ণগঞ্জ বা নরসিংদী, জি, গাজীপুর, আমি যদি নরসিংদী আমার বাড়ি হয়, আমি নরসিংদী থেকেই ঢাকা শহরে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো। আমাকে সেই মেট্রো লাইন করে দিতে হবে, রাস্তা প্রশস্ত করতে হবে, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, তাহলে ঢাকা শহরের চাপটা কমে যাবে। এখন তাহলে বিদেশি ইনভেস্টর আসবে, জি, আমরা আসবো, আমার ছেলেমেয়েরা আসবে। এখন আমার ছেলেমেয়েরা এসে দেখে ট্রাফিক অপরিকল্পিত, তারা তো আসবে না। একদম, এখন বিদেশিরা যদি না আসে, মানে আমাদের দেশে মানুষ, আমাদের ছেলেমেয়েরা যখন বিদেশে লেখাপড়া করে, তারা যদি তার নিজস্ব কান্ট্রিতে মাদারল্যান্ডকে সাহায্য না করে, তাহলে তো দেশের উন্নয়ন হবে না। ইউরোপের যতগুলি কান্ট্রি হয়েছে, উন্নত হয়েছে, জি, তারা কিন্তু বাইরে থেকে লেখাপড়া করে তার ওই ইয়াং জেনারেশনটা কিন্তু দেশটা গড়ে তুলেছে। জি, জি, তো এই ধরনের একটা পরিকল্পনা থাকতে হবে। যেমন আমি যখন দোহারে যাই, আমাদের এই বাবুবাজার ব্রিজ বা এই ওই বুসেলা ব্রিজ, অথবা ওই কি বলে একটা ব্রিজ আছে বড় হাইওয়ে, ব্রিজ পার হওয়ার পরে তারপরে ছোট ছোট রাস্তা, মানে 8 ফিটের উপরে ইউনিয়ন পরিষদের যে আইন আছে, 8 ফিট বা 10 ফিট রাখতে হবে, সেই রাস্তা হয়ে আছে, এবং তার পাশে
10 তলা বিল্ডিং 12 তলা বিল্ডিং, তো এগুলি তো সরকার কি দেখে না এগুলি? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে দেশকে গুছিয়ে আনতে গেলে সবার আগে যে বিষয়টি খেয়াল রাখতে হবে কমিউনিকেশন। আচ্ছা। কমিউনিকেশন যদি আমার না হয় তাহলে আমার কৃষি বিপ্লব হবে না, কৃষকরা ন্যায্য মানে তার দাম পাবে না, কৃষকরা তার মানে তার ফসল ঠিকমতো মানে বপন করতে পারবে না, আমার ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না। জি। আজকে সবকিছু ঢাকা শহরে কেন্দ্রিক, ঢাকা শহরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ঢাকা শহরে আমি যত ইন্ডাস্ট্রি, জি। আমার যদি কমিউনিকেশন ভালো থাকে আমার গ্রামে গিয়ে আমি একটা ইন্ডাস্ট্রি করব। একদম তো একদম। এখন কোশ্চেনটা একটা আছে, জি। সরকার বলবে আমাকে ভাই আমি যে এই এই বড় বড় 100 ফুট রাস্তা করব চারদিকে, টাকা কোথায়? এখন আমাকে প্রথমে প্ল্যানিং করতে হবে। জি। প্ল্যানিংটা করার পরে আমাদের জিয়া রহমান সাহেব বলেছিলেন মানি ইজ নো প্রবলেম, প্ল্যানিংটা করতে হবে। এখন আমার গ্রামের যদি আমি 100 ফিট রাস্তা নিয়ে যাই তাহলে এখন যে ট্যাক্স দিচ্ছি আমরা গ্রামে 10 টাকা, আমি 100 ফিট রাস্তা করার পরে আমাকে ট্যাক্স হয়ে যাবে 50 টাকা। তাহলে আমি যার যে সমস্ত জমি আমি মানে দখল করলাম, অধিগ্রহণ করলাম ওই গ্রামের মানুষের, তাকে আমি তো কম্পেনসেট করতে পারবো। কারণ আমি ট্যাক্স যখন এলাকা উন্নত হবে, ট্যাক্স বাড়বে, জনগণের টাকা দিয়ে আমি মানুষকে পে করতে পারবো। আপনার কাজের জায়গাগুলোতে একটু আসি। আপনি তো অনেক ধরনের কাজ করছেন, অনেক অ্যাক্টিভিটি এবং সামাজিক অনেক ধরনের কাজ করছেন, কিন্তু তার মধ্যে আপনার হোম কেয়ার ব্যবসাতে বেশ একটা উজ্জ্বল ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, একটু শুনতে চাই। থ্যাংক ইউ। আমরা তো ওখানে এই হোম কেয়ার ব্যবসাটা খুব জনপ্রিয় এবং এটা বয়স্ক লোকদের, মানে আমেরিকা এমন একটা কান্ট্রি যে সে যত গরিব হোক আর বড় লোক হোক, হিউম্যান রাইটস মানে মানুষের যে খাবার মানে বস্ত্র, তারপরে খাদ্য, জি, যেই চিকিৎসা বাসস্থান, সেইটা কিন্তু সরকার মানে দিতে বদ্ধপরিকর। সেক্ষেত্রে বয়স্ক লোকদের যাদের ইন্স্যুরেন্স নেই, প্রাইভেট ইন্স্যুরেন্স নাই, এখন যারা মিলিয়নিয়ার তাদের প্রাইভেট ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কোম্পানি তাদের হেলথ যত সমস্যা হয়, যদি নার্স বাসায় যেতে হয় নার্স যাবে, চিকিৎসার সমস্ত কিছু ইন্স্যুরেন্স কোম্পানি করবে। এখন যাদের ইন্স্যুরেন্স নেই বা প্রাইভেট পে করবার ক্ষমতা নেই, তাদের কি হবে? তখন সরকার তাদেরকে হসপিটাল ফ্রি তাদের জন্য, এবং এই যে বাসায় যে তারা থাকবে তাদের হেল্প প্রয়োজন, অনেক সময় বয়স্ক লোক আছে, এখন বয়স্ক লোক যদি হসপিটালে পড়ে থাকলে তো হবে না, তার তো বাসায় তার একটা সেবার প্রয়োজন। সে কারণে আমাদের দেখা যায় অনেক সময় বয়স্করা এই দেশে অবহেলিত হয়। একদম। তো এই বয়স্ক লোকদেরকে জন্য আমাদের নিউ ইয়র্ক স্টেটে সুযোগ করে দিয়েছে যে তার ছেলেমেয়েরাই সেবা দিতে পারবে, আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব অথবা আমরা নার্স বাড়ি থেকে পাঠাতে পারবো। মানে অর্থাৎ সেই যেই লোকটা অসুস্থ বা বয়স্ক লোকটা, সে যদি মনে করে বলে গভর্নমেন্টকে আমার গ্র্যান্ডসান আমাকে দেখবে, তাকে তুমি হায়ার করো, তাকে তুমি মানে পে করো। আচ্ছা আচ্ছা। তাহলে মানে একরকম সেবাটা নিশ্চিত করা, সেটা হচ্ছে পরিবার থেকেই হোক বা বাইরে থেকেই হোক, যেভাবে হোক সেবাটা নিশ্চিত করা হচ্ছে এখানে। সেবাটা নিশ্চিত এবং গভর্নমেন্ট পে করছে। যদি ফ্যামিলির ক্ষমতা না থাকে বা তার নিজের যদি ক্ষমতা না থাকে, তাহলে সরকার মানে এই নার্সকে পে করবে। দারুণ একটা উদ্যোগ, এবং সত্যি এরকম সুযোগ সুবিধাগুলো যদি বাংলাদেশেও ভবিষ্যতে পরিকল্পনা করা হয়, এটা চমৎকার একটা স্বপ্নের মতো আমার কাছে লাগছে। বাংলাদেশে হবে যদি দুর্নীতি বন্ধ হয়, এই যে বিলিয়নস অফ ডলার পাচার হয়ে যাচ্ছে এটা বন্ধ হয়, এবং যদি প্ল্যানিং ওয়েতে সুপরিকল্পনা থাকে মানে রাজনৈতিক দল এবং আমলাদের, তাহলে এই দেশও একটা সোনার দেশ হবে। সত্যি খুব সুন্দর একটা কথা বললেন যে আমাদের দেশটা একটা সোনার দেশ হতে পারে, এবং সত্যি বাংলাদেশের মাটি সোনার মতোই খাঁটি, এটাও সত্যি কথা। স্যার, আপনি তো বাংলাদেশি কমিউনিটির সাথেও সম্পৃক্ত এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন, ওখানে কি কি অ্যাক্টিভিটি করছেন একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা প্রথমত আমি যখন যাই তখন তেমন একটা সংগঠন ছিল না। আমি যখন যাই তখন বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট বা গ্রোসারি ছিল না, আজকে যে জ্যাকসন হাইটস ছিল না। তো তখন আমরা একটা ফোবানা করি, এই ফোবানার মাধ্যমে আমরা ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বাংলাদেশ থেকে অনেক শিল্পীদেরকে আমরা নিয়েছি। তারপর আমরা বাংলাদেশ কংগ্রেশনাল ককাস গঠন করি। বাংলাদেশ কংগ্রেশনাল ককাস এটা হলো কংগ্রেসম্যানদের নিয়ে একটি ক্লাব, যে সংগঠন। মানে আমাদের সেই ককাসে লাস্টে 40 জন কংগ্রেসম্যান আমাদের এই ককাসে, বাংলাদেশ ককাসে ছিল, এবং তাদের কাজ হলো বাংলাদেশের পক্ষে, বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের পক্ষে তারা কাজ করবে। এবং তখন আমরা অনেক কাজ করেছি, যেমন
ঢাকা যে আমেরিকান এম্বাসিতে জি আপনারা জানেন অনেক ওই সময় অনেক অভিযোগ আসতো, দুর্নীতি আসতো, বাংলাদেশি যারা কর্মচারী তারা অনেক সব হয়রানি করতো, টাকা চেত, এবং ডিবির দেখেছেন ডিবির অনেক লেটারগুলি তারা চুরি করে জি জি আরেকজনের কাছে বিক্রি করেছে। তো এই অনিয়মগুলিকে আমরা বন্ধ এবং লোকজন হায়ার করে জি আরো দ্রুত মানে এই ইমিগ্রেশনের এই কাজগুলি করবার জন্য আমরা এই ককেসের মাধ্যমে কাজ করেছি। কারণ আচ্ছা। 71 সনে স্বাধীন হওয়ার পরে যদি 10টা অফিসার থাকে জি এম্বাসিতে, কিন্তু আমাদের যে এত জনসংখ্যা বাড়ছে আমাদের তো সেই 10টা অফিসার নিয়ে হবে না, আমাদের আরো বাড়াতে হবে মানে এম্বাসিতে। তো সেগুলি আমরা কংগ্রেসের মাধ্যমে বলেছি যে অনেক যানজট আছে, আচ্ছা যানজট মানে অনেক কি বলে এম্বাসিতে অনেক ট্রাফিক, মানে এম্বাসি বুঝতে বাইরে পেরেছি। ট্রাফিক না, মানে সিরিয়াল। জি, হ্যাঁ, serial এর একটা অ্যাপ্লিকেশন করলে সময় লাগে বেশি, একটা ইমিগ্রেন্ট ভিসার জন্য সময় লাগে, এগুলি আমাদের সর্ট আউট করেছি এবং এগুলি দ্রুত করবার জন্য আমরা এই ককেসের মাধ্যমে কাজ করেছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সফল প্রবাসী গিয়াস আহমেদের সাথে। আমরা তার সাথে কথা বলবো, কিন্তু এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা যেমনটা বলেছিলাম যে বিরতির পরে আমরা আরো অনেক কিছু আলোচনা করব। আমরা ফিরে যাচ্ছি গিয়াস আহমেদ স্যারের কাছে। অনেক ধরনের সামাজিক কার্যক্রমই করছেন স্যার, কিন্তু একটা সামাজিক কার্যক্রম আসলে খুবই রিলেটেড আমাদের আজকের যে আড্ডা বা আপনার সাথে খুবই রিলেটেড, সেটা হচ্ছে অভিবাসন। লক্ষ্য করা যায় যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বাংলাদেশের যেসব প্রবাসীরা আছেন তারা ভীষণ শঙ্কায় রয়েছেন, এবং দীর্ঘদিন ধরে আপনি তাদের অধিকার নিয়ে কাজ করছেন, সে সম্পর্কে একটু জানতে চাই, এবং যদি কোনো মেসেজ থাকে তাদের পরিবারের জন্য আপনি দিয়ে দিতে পারেন। না, ডোনাল্ড ট্রাম্প আর আসলে কি রিপাবলিকান বা ডেমোক্র্যাট যে দলই আসুক না কেন, আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। প্রথমত আমরা যারা আছি, আমরা যদি কিছু কিছু মানে দাবি আদায় করি তাহলে আমাদের তো প্রথমত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একদম। তারপর আমাদেরকে ওই সেই আমেরিকার মেইন স্ট্রিমে আমাদেরকে সংযুক্ত হতে হবে। আচ্ছা, রাইট। জি। আমাদের পলিটিশিয়ান যারা আছে আমেরিকাতে যারা পলিটিশিয়ান আছে, কংগ্রেসম্যান, সিনেটর, মেয়র, গভর্নর, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের করতে হবে, কিন্তু আমরা অনেক সময় করতে চাই না, আচ্ছা। কিন্তু আবার চাচ্ছি, ডিমান্ড করছি। তবে আচ্ছা, এর মধ্যে আরেকটি কথা চলে আসে, সেটা হচ্ছে আপনি নিজেও নিউ ইয়র্কের সিনেটর ইলেকশন করেছেন। সে সময়ের অভিজ্ঞতা বা গল্পগুলো যদি একটু ছোট করে শুনি। থ্যাংক ইউ। আমি 2002-তে প্রথম বাংলাদেশি রিপাবলিকান পার্টি থেকে জি আমি নমিনেশন পাই নিউ ইয়র্ক স্টেট সিনেটর হিসেবে ইলেকশন করবার জন্য। আচ্ছা, তো সেখানে 3 জন ক্যান্ডিডেট ছিলেন, তার মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম। বাহ। হ্যাঁ, তো আর দুজনই আমেরিকান হোয়াইট। তো এটা একটা ভালো, ওই সময় আমার নিউ ইয়র্ক টাইমস, তারপর বিভিন্ন চ্যানেল, এবং প্রথম নির্বাচনে যে আমি এটাকে সফলতা হিসেবেই ধরবো যে আপনি সেকেন্ড পর্যায়ে চলে এসেছেন, এটার অভিব্যক্তিটা বা অনুভূতিটা একটু অন্যরকম হওয়ার কথা। আপনার ক্ষেত্রে কেমন ছিল অনুভূতিটা? অবশ্যই আমাদের সমস্ত বাংলাদেশিরা আমাকে সমর্থন করেছে, আমাদের যারা ফ্রেন্ডস, অন্যান্য কমিউনিটির লোকজন সমর্থন করেছে, এবং এটা একটা বিশাল ব্যাপার। এবং আমরা সেই নির্বাচনের মাধ্যমে আমরা জানান দিতে পেরেছি যে আমি সেকেন্ড যে হলাম, আমার এলাকায় যে প্রথম যে ফার্স্ট হয়েছে, যে জিতেছে, তার নাম সিনেটর সাবিনি। আচ্ছা, তিনি প্রথম আমার সাথে হ্যান্ডশেক করে নাই, এত আমার উপর রাগ। আচ্ছা, যে আমি খুবই তার এগেইনস্টে ইলেকশন, কম্পিটিশনটা খুব ভালো ছিল। হ্যাঁ, রাইট। এখন যখন ইলেকশনের দিন যখন তিনি দেখলেন যে আমার অনেক লোক ক্যাম্পেইন করছে আমার পক্ষে এবং রেজাল্টটা ভালো করেছে, তখন সে কিন্তু আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে এবং আমাকে কল দিয়েছে। এবং একটা প্রথম বাংলাদেশি একজন তার অফিসে চিফ অফ স্টাফ রেখেছে, এটা একটা মানে খুব বিরল ঘটনা। একদমই, মানে প্রথমে একজন তার অফিসে চিফ অফ স্টাফ একজন বাংলাদেশিকে রেখেছে, এবং তিনি বিল এনেছে যে পরীক্ষা যেন না হয় ঈদের দিন। আচ্ছা, এটা একটা বিশাল ব্যাপার। তো এই যে সুসম্পর্ক, আমাদের এই সুসম্পর্কের কারণে সুসম্পর্ক এবং একই সাথে সহানুভূতিও আমি বলবো যে এই জায়গাটা আসলে মুসলিমদের জন্য যেহেতু খুবই একটা সহানুভূতিশীল জায়গা। হ্যাঁ, আপনি যেহেতু মুসলিম শব্দটা বলেছেন, সেই ক্ষেত্রে আমরা শুধু বাংলাদেশি কমিউনিটি বললে কিন্তু আমাদের আমেরিকাতে আমরা বেশি আদায় করতে পারবো না, কারণ বাংলাদেশি তো আমাদের একটা লিমিটেড একটা বাংলাদেশি। আর যদি আমি মুসলিম বলি, যেমন জুইশ কমিউনিটি, জুইশরা কিন্তু বলে না যে সে জার্মান জু অথবা প্যালেস্টাইনের জু মানে সমস্ত পৃথিবীর বিশ্বের। একদম একদম, অনেক সুন্দর সুন্দর টার্ম আজকে আপনার থেকে শুনছি এবং শিখছি।
আপনার আরও গল্প শুনবো স্যার, কিন্তু এখানে যে বিষয়টি আছে যে আপনি NRB ওয়ার্ল্ড এর অ্যাডভাইজার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সময়ে। এছাড়াও ABCCI এর ব্যানারে বাংলাদেশের অনেক বড় একটা সম্মেলন যেটা হলো এবারে, সেটাতেও আপনি নেতৃত্ব দিয়েছেন এবং সফলতার সাথে সবকিছু সম্পন্ন করেছেন। কিছু ব্যর্থতা হয়তো বা ছিল, আমরা সেই সফলতা এবং ব্যর্থতার গল্পগুলো একটু যদি শুনি। ঠিক আছে, এটা বলার আগে আমি একটু বলবো জি, যে জি। এই কোশ্চেনটা করেছিলেন আপনি, যে ডোনাল্ড ট্রাম্প এসেছে, আমাদের জি। এখন আশঙ্কা বা আমাদের ভবিষ্যৎটা কি। জি। তা আমি বলি যে ডোনাল্ড ট্রাম্প এসেছে, তিনি আমেরিকা ফার্স্ট, জি। তিনি আমেরিকার মানে স্বার্থই দেখবেন প্রথমে। সে এক বিজনেসম্যান, আমাদের শঙ্কিত হওয়ার কিছু নেই। জি। যারা ক্রিমিনাল, যারা মানে হয়তো মানে মানে Illegal সরকারের কোনো খাতায় way ইলিগাল তে, আছে বা হ্যাঁ। একটা ক্রিমিনাল আছে, ডিপুটেশন আছে, তাদের ব্যাপারে হয়তো একটু শঙ্কার ব্যাপার আছে। তারা যারা নাকি আছেন ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে আছেন অথবা বিভিন্ন ইমিগ্রেন্টের ভিসা নিয়ে আছেন, তাদের কোনো শঙ্কিত হওয়ার কিছু নেই। আচ্ছা। আর 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 বর্ডার দিয়ে যেভাবে লোক আসছিল রিপাবলিকান পার্টির সময়, সেটা বন্ধ হবে, এটা আমরাও চাই বন্ধ হোক। আর আরেকটা জিনিস হলো যে এবার আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি যে বিগত দিনে কোনো আমেরিকার প্রেসিডেন্ট বলে নাই যে মুসলিম ভোট ম্যাটার্স। আচ্ছা। আমরা এবার স্লোগান দিয়েছিলাম যে নট অনলি ব্ল্যাক ভোট ম্যাটার্স, নট অনলি জুইশ ভোট ম্যাটার্স, মুসলিম ভোট ম্যাটার্স টু। মুসলিম ভোটটা যে আমরা এবার ঐক্যবদ্ধভাবে, ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এবার মেজরিটি মুসলিম ভোট এবার সমর্থন দিয়েছে, আচ্ছা, এবং সেটা সে বুঝতে পেরেছে। সেই কারণে কিন্তু তার ভিক্টোরি স্পিচে বলেছে যে মুসলিমদেরকে সে ধন্যবাদ দিয়েছে, যে মুসলিম ভোট ম্যাটার্স বলেছে। তো এটা কিন্তু আমাদের একটা অর্জন, সত্যি তাই। যে আমরা ওই দেশে মানে অন্যান্য কমিউনিটিকে যেমন প্রাধান্য দিচ্ছে, ব্ল্যাক ভোটকে প্রাধান্য দিচ্ছে, জুইশ ভোটকে প্রাধান্য দিচ্ছে, জি। মুসলিম ভোটটা অনেকে এই সময় মানে নিতে চায় না মুখ দিয়ে। এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিয়েছে, অতএব এটা একটা আমাদের অর্জন। আরেকটা জিনিস হলো যে যেটা কোশ্চেন করেছেন যে NRB ওয়ার্ল্ড, জি। এটা একটা বড় সংগঠন। এটা সারা বিশ্বে বাংলাদেশিদের যারা বিজনেসম্যান, প্রফেশনাল লোকজন, তাদের সমন্বয়ে একটি সংগঠন। জি, জি। আমরা প্রতি বছর এটা নিয়ে বিভিন্ন দেশে আমরা সম্মেলন করে থাকি। আচ্ছা। আমরা আমাদের বিজনেস ইনফরমেশন আদান প্রদান করে থাকি। এবার এই প্রথম এই ঢাকাতে আমরা করলাম NRB। এখানে আমাদের অনেক প্রায় 40-45 দেশ থেকে বিভিন্ন চেম্বারের প্রেসিডেন্ট বা বিজনেসম্যানরা, প্রফেশনালরা এসেছেন। জি। এটা একটা ভালো, তাদের আলোচনা আমরা শুনেছি, এবং যদি ভালো হতো বাংলাদেশ সরকারের আমাদের আলোচনাগুলি নোট করত। তারা এই ব্যাপারে উদাসীন। আচ্ছা। আর আমাদের বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডিসেম্বরের 23 তারিখে আমরা ওয়েস্টিনে একটা সুন্দর অনুষ্ঠান করেছি। আচ্ছা। সেখানেও আমাদের এই প্রায় 40-45টা দেশের চেম্বার অফ কমার্স, বাংলাদেশের চেম্বার অফ কমার্স যারা আছে, বিজনেসম্যান, প্রফেশনালরা অংশগ্রহণ করেছিল। জি। তাদের বক্তব্য দিয়েছে। তাদের বক্তব্যটা হলো এমন যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জোর দিয়ে বলছে, ক্ষমতায় থাকবার জন্য বলছে যে আমাদের 1 বছর 2 বছর থাকতে হবে, কারণ আমরা সংস্কার করব। এই সংস্কারটা কারা করবে? তাদের বক্তব্য ছিল যে সংস্কারটা কারা করবে? যারা এদেশের অনিয়মের মধ্যে বড় হয়েছে, যে সমস্ত উপদেষ্টারা বা যারা সংস্কার করবে, আমলারা, জি। তারা তো অনিয়মের মধ্যেই বড় হয়েছে, একদম। তারা দুর্নীতির মধ্যে বড় হয়েছে। তো তাদের চোখ দিয়ে এই সংস্কার তো ধরা পড়বে না, তাদের চোখ দিয়ে তো সংস্কার ধরা পড়বে না। তো এই সংস্কার করতে হলে এই যে এই NRB বা আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যারা নেতৃবৃন্দ, তারা বলেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা সংস্কার ধরা পড়বে, মানে অনিয়ম ধরা পড়বে। কিন্তু সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীনের সরকারের তেমন মানে এই প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করে তাদের থেকে আইডিয়া নেবার জন্য কোনো আহ্বান করেছে কিনা আমার জানা নেই। স্যার, আপনি কি তাহলে এটাই বলতে চাচ্ছেন যে সংস্কারের জন্য নতুন দৃষ্টিভঙ্গি, নতুন চোখ দরকার, নতুন চোখওয়ালা মানুষ দরকার? আপনার কথা মানে কি এইটাই? অবশ্যই, কারণ আমরা যখন এয়ারপোর্টে নামি, জি। তখন আমাদের এয়ারপোর্টের প্রথমেই আমাদের চোখে ধরা পড়ে অনিয়মটা। আমরা যখন গাড়ি চালাই বা বিভিন্ন রোডে যাই, আমাদের চোখে ধরা পড়ে গন্ডগোলটা কোথায়। আমরা যখন এই শহরের বাইরে যাই, আমাদের চোখে ধরা পড়ে কোথায়। আমরা যখন সচিবালয়ে যাই, একটা অফিসে যাই, তো এই ধরনের কিছু লোক তাদেরকে নিতে হবে। উন্নয়ন করতে হলে প্রবাসীদেরকে আহ্বান করতে হবে, তাদেরকে ডাকতে হবে যে আপনারা 10% আসেন। চমৎকার বলেছেন, এবং প্রত্যেকটি পরতে পরতে ঘটনার মোড়ে মোড়ে আসলে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এবং পুরো আয়োজনটি আপনি এত সমৃদ্ধভাবে আলোচনা করেছেন যে দর্শক তো বটেই, এবং আমি আপনার পাশে বসা, এটা আসলে আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে। অনেক ধন্যবাদ গিয়াস আহমেদ স্যার, আপনার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আজকে কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের মাটিতে সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ গিয়াস আহমেদের সাথে, যিনি স্বপ্ন দেখেন এক উজ্জ্বল বাংলাদেশের। স্বপ্ন দেখেন সারা বিশ্বে বাংলাদেশিরা নিজেদের অবস্থান শক্ত করবে। প্রবাসী পরবাসী অনুষ্ঠানে আজকের মতো এ পর্যন্তই, এবং আজকে আমরা বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি যে আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব নতুন কোনো অতিথির সাথে। সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আমি মাসুক সিদ্দিক বিদায় নিচ্ছি। ধন্যবাদ।